আজকে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে আলোচনা করবো। তার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবো। ক্লাস 11-এর ফিজিক্সের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে, তো ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। তো দেখো কিছু এমসিকিউ সলভ করা যাক, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি যে কোয়েশ্চেনটা রাখছি, দেখো প্রথমে দেখো বলছে একটি বস্তুর ওপর একটি স্থির মানের বল কাজ করছে, রাইট? এই পরিমাণ বলটা কাজ করছে, ওকে, ভেক্টর ফর্মে বলে দিয়েছে। বলছে বস্তুটিকে এই বল দ্বারা যে অক্ষ বরাবর 4 মিটার এবং তারপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরাতে কৃতকার্যের পরিমাণ কত হবে। তো কোশ্চেন ভালো করে বুঝতে হবে। মানে তোমাকে বলে দিয়েছে একটা বস্তু এরকম, ওকে, এই বস্তুর উপর একটা ফোর্স কাজ করছে এফ ভেক্টর। এখানে দেখো ভেক্টর, এই যে এফ ভেক্টর এটা কিন্তু এটা মানে পজিশন ভেক্টর, তাই না? এখানে দেখো 3 ডাইমেনশনাল ভেক্টর, এখানে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এত নিউটন বল কাজ করছে, রাইট? এই পরিমাণটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা জেড অ্যাক্সিস বরাবর বল কাজ করছে। ক্লিয়ার হয়েছে? এবার বলছে বস্তুটিকে এই বল দ্বারা শুধুমাত্র দেখো এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে সাপোজ ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, এটাকে জেড ধরলাম, তাহলে শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর সরাতে বলছে। মানে কতখানি সরাচ্ছে? 4 মিটার সরাচ্ছে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর কতখানি বল কাজ করছে? এতখানি বল কাজ করছে, রাইট? ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো 3 মিটার সরাচ্ছে, ওয়াই অ্যাক্সিস মানে এইটা, তাহলে এই বরাবর কতখানি বল কাজ করছে? এতখানি বল কাজ করছে। দেখো কোশ্চেনটাই ভালো করে করে দেখাই। তো তোমাকে কি বলেছে কোশ্চেন নাম্বার 1, তো তোমাকে ফোর্সটা বলে দিয়েছে, রাইট? ফোর্স ইকুয়াল টু -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। সো আমরা কি জানি? আমরা কি জানি? আমরা কিছুই জানি না, তাই তো? দেখো এই যে ফোর্সটাকে আমরা এরকম লিখতে পারি না? এফ এক্স ইন জেনারেল লিখছি i ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, রাইট? তাহলে এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে বলছি 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে তুমি কম্পেয়ার করো। যদি কম্পেয়ার করি, সো কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, দেখো ভালো করে বোঝো। তাহলে এফ এক্স ইকুয়াল তুমি কী বলতে পারো? -1 বলতে পারো তুমি। সুতরাং তুমি বলবে যে এফ এক্স ইকুয়াল টু -1, এফ ওয়াই ইকুয়াল টু তুমি বলবে 2, এফ জেড ইকুয়াল টু তুমি বলবে 3। ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। দেখো আমাদের বের করতে বলেছে ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান জিনিসটা কি সেটা বুঝতে হবে তোমাকে। তাহলে আগে ওয়ার্ক ডানটা বুঝে নেওয়া যাক, ঠিক আছে? সো ওয়ার্ক ডানকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওয়ার্ক ডান বাট ওয়ার্ক একই কথা, মানে কার্য বেসিক্যালি, রাইট? সেটা বলছে বেসিক্যালি এফ মানে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, তাদের মধ্যে ডট প্রোডাক্ট। দেখো এটা ডট প্রোডাক্ট করলে আমরা ওয়ার্ক ডান পাবো। এটাকে ভাঙলে পরে এরকম আসে বেসিক্যালি এফ এস, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাপোজ cos থিটা। ক্লিয়ার হয়েছে? দেখো ডট প্রোডাক্ট করলে কিন্তু অলওয়েজ আমরা স্কেলার পাই। তার মানে কি দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট করছি, তার মানে কি এটা আমরা স্কেলার পাবো। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান বা ওয়ার্ক এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এইটা এনে মাথায় থাকে, হ্যাঁ? আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটুখানি ইন্টারেস্টিং ফর্মে লিখি, দেখো যেগুলো তোমাদের প্রবলেম করতে কাজে লাগবে, সেটা কি মানে ইন্টিগ্রেশন ফর্মে লিখতে পারো তুমি। সো এফ ডট ডিএস ভেক্টর। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার প্রচুর কাজে লাগবে। তাহলে এইটা হচ্ছে তোমার কি ওয়ার্ক ডান। ক্লিয়ার হয়েছে? কার্য মানে কোনো কিছুকে একটা বল প্রয়োগ করলে যে ডিসপ্লেসমেন্ট হয়, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ডিসপ্লেসমেন্ট হলো, রাইট? সেটাই কি আমাদের ওয়ার্ক, জাস্ট কিছুই না। মানে ওয়ার্ক একটা বেসিক্যালি এনার্জি হলো। আর আমাকে কি বলেছে দেখো, আমাকে বলেছে কোশ্চেনটায় যে ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু পরিমাণ ডিসপ্লেসমেন্ট করানো হয়েছে, তার ফলে কতখানি কার্য হবে। তাহলে আমি এখানে লিখি, সাপোজ বললাম যে জেড অক্ষ বরাবর প্রথমে, ঠিক আছে? বলছি জেড অক্ষ বরাবর বস্তুটিকে সাপোজ কোথায় 4 মিটার সরানো হয়েছে। 4 মিটার সরানোর ফলে যে কার্য হয় সেটা কত হবে সেটা বের করতে হবে, তাই তো? এক্স অক্ষ বরাবর বস্তুটিকে 4 মিটার সরাতে কার্য করতে হয় কত বলো? সেটাকে বলছি সাপোজ আমি W1। দেখো জেড অক্ষ বরাবর, তার মানে কি তুমি বলবে এফ জেড ভেক্টর, তাই তো? মানে অ্যাকচুয়ালি এফ জেড ফোর্স কাজ করবে জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা আমি বলছি জেড ভেক্টর। সিম্পল জিনিস। তাহলে এখানে এফ জেড ভেক্টর এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো
সুতরাং এফ জেড কে ক্যাপ ডট জেড ভেক্টরকে তুমি এরকম লিখতে পারো জেড কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? তাহলে এফ জেড তুমি জানো এফ জেড কত, এফ জেড হচ্ছে তোমার এইটা 3, ওকে, মানে এফ জেড হচ্ছে তোমার 3 নিউটন বল কাজ করছে এবং কতখানি ডিস্টেন্স যাচ্ছে দেখো, ডিসপ্লেসমেন্ট 4 মিটার। তাহলে তুমি এখানে লিখবে বেসিক্যালি 3 কে ক্যাপ ডট, আচ্ছা জেড অক্ষ বরাবর কি 3 ছিল, দেখে নেওয়া যাক ডিসপ্লেসমেন্ট কত ছিল। আচ্ছা জেড অক্ষ বরাবর 4 মিটার, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে জেড অক্ষ বরাবর কিন্তু 4 মিটার, তাহলে হ্যাঁ ঠিকই লিখেছি। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কত হবে, 4 হবে, রাইট, কে ক্যাপ। তাহলে 3 4 12 বলবে, আর কে ক্যাপ ডট কে ক্যাপ এটা কত হয়, ডট প্রোডাক্ট করলে পরে 1 হবে, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, সো cos 0 মানে 1, তাই না? সুতরাং তুমি বলবে W1 = 12 জুল। ক্লিয়ার হয়েছে? এত তোমার কি ওয়ার্ক হচ্ছে। একই রকমভাবে তুমি বলবে যে এটা যেহেতু জেড অ্যাক্সিস বরাবর দেখছি আমরা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে, তাহলে সুতরাং ওয়াই অক্ষ বরাবর বস্তুটিকে 3 মিটার সরাতে কি কার্য করতে হয় কত, সেটা বেসিক্যালি বলছি আমি W2। দেখো যেহেতু ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি বলছি এফ ওয়াই ফোর্স কাজ করবে ওয়াই অক্ষ বরাবর, সুতরাং ওয়াই ভেক্টর হলো। তাহলে এফ ওয়াই ভেক্টর এটাকে তুমি কি লিখতে পারো, এফ ওয়াই জে ক্যাপ ডট ওয়াই মানে ওয়াই জে ক্যাপ, সিম্পল। এফ ওয়াই তোমাকে বলে দিয়েছি, দেখো এফ ওয়াই কত, এফ ওয়াই তোমার এইটা 2 নিউটন, কত মিটার সরাবে তুমি 3 মিটার, তার মানে ওয়াইটা কত 3, তাহলে 2 জে ক্যাপ ডট 3 জে ক্যাপ, তাহলে 3 × 2 = 6 জে ডট জে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, সুতরাং W2 দ্যাট ইজ ইকুয়াল টু 6, কারণ জে ডট জে মানে কত 1 হবে, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, তাই তো? তাহলে cos 0 1 হয়, এগুলো আমরা সব জানি, তাই তো? I ডট I ইকুয়াল টু 1 হয়, জে ডট জে 1 হয়, কে ডট কে 1 হয়, এগুলো আমরা ভেক্টরে আমরা পড়েছি, হলো। তাহলে এইটা হচ্ছে তোমার ওয়ার্ক, আমাকে বের করতে বলেছে টোটাল ওয়ার্ক, সুতরাং মোট কার্য কত হবে, সেটা W ইকুয়াল টু তুমি বলবে W1 প্লাস W2। তাহলে টোটাল ওয়ার্কটা যোগ করে দাও, তাহলে আমরা পেলাম বেসিক্যালি দেখো W1 পেয়েছি 12 আর W2 পেলাম 6, তাহলে যোগ করলে কত হচ্ছে 18, তাহলে W ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 18 জুল, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমার কি আনসার, দেখো মিলে গেছে নাকি, দেখো অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো, 18 জুল। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমগুলো বুঝে করতে হবে, ঠিক আছে? তাহলে W1 দেখো 12 ছিল, ঠিক আছে, 6 ছিল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে বুঝে প্রবলেমগুলো করতে হবে। নেক্সট প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 2। দেখো এই প্রবলেমগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি প্রবলেম করতে পারো। বলছে একটি অর্ধগোলাকৃতি পাত্রে এইচ উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো, মানে একটা অর্ধগোলাকৃতি পাত্র হচ্ছে মানে বাটি ধরে নাও তুমি, একটা বাটি, ঠিক আছে, বাটির একদম তল থেকে এইচ উচ্চতায় বা যে কোনো কিছু ভাবতে পারো, এখানে পাত্রের এইচ উচ্চতা থেকে একটি, হ্যাঁ একটা বাটি ধরে দাও, বাটি মনে করো তল থেকে, হ্যাঁ তল থেকে এইচ উচ্চতায় এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। হচ্ছে বলটিকে এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় ওঠে, মানে একটা ফোর্স দিয়ে ছেড়েছো তুমি, মানে ঠেলে দিয়েছো, সেটা কি গিয়ে আবার মানে সেই উচ্চতা, আমি দেখাবো ছবিটা তাহলে বুঝতে পারো তুমি বেসিক্যালি। যে পাত্রের শীর্ষ দেশের উচ্চতা আর হলে বলছে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত। দেখো ভালো করে কোশ্চেনটা বোঝো কি বলতে চাইছে, ঠিক আছে। ধরো এরকম একটা বাটি রয়েছে, ক্লিয়ার হয়েছে? এরকম একটা বাটি মানে অর্ধগোলাকৃতি বলে দিয়েছে, তখন এরকম আমাকে আঁকতে হবে এইরকম একটা বাটি রয়েছে, হলো একটু বাঁকা তারা হলো, একটু ম্যানেজ করে দাও। এরকম একটা বাটি রয়েছে অর্ধগোলাকৃতি, এটা আমার হলো। আচ্ছা এবার দেখো কি বলছে এইচ উচ্চতায়
মানে সাপোজ আমি এইখান থেকে ধরলাম এইচ উচ্চতা, মানে এইটা হচ্ছে তোমার এইখানটা এইচ উচ্চতা, সাপোজ আমি এটাই ধরলাম। ওকে, এইটুকুনি কত তোমার এইচ, হাইট কত এইচ, তাহলে এইচ উচ্চতায়, তাহলে বস্তুটাকে দেখো এইচ উচ্চতা মানে এইখানটা, রাইট? তাহলে এইখানে একটা বস্তুকে রাখা রয়েছে, বল, ছোট বলকে রাখা রয়েছে। এবার এই ছোটো বলটাকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এই দ্বারা কি ফোর্স দেওয়া হয়েছে, মানে ঠেলা দেওয়া হয়েছে, মানে ফোর্স দেওয়া হয়েছে। তারপরে কী হলো, সে নিচের দিকে নামলো, বললো সর্বোচ্চ উচ্চতায় এনে ওঠে। দেখো এখানে ফ্রিকশন হবে, সাধারণত ফ্রিকশন হওয়ার জন্য কি, সে কিন্তু এই হাইটে এইচ উচ্চতায় কিন্তু উঠতে পারবে না, কিন্তু আমরা বলে দিলাম যে সর্বোচ্চ উচ্চতায় সে উঠেছে। সাপোজ এখানে উঠবে, তাহলে সে ওকে ধরলাম সে এখানে এসছে, তাহলে এই আসলো এই আসলো, এইভাবে চলছে আর কি, ঠিক আছে, এইভাবে চলছে। ধরলাম ফ্রিকশনটা নেই এখানে, সাপোজ ক্যান্সেল করে দিলাম। এবার বলে দিয়েছে যে কি বলেছে কোশ্চেনটা দেখো, শীর্ষ দেশের উচ্চতা, শীর্ষ দেশের উচ্চতা বলেছে আর। তাহলে আমি ধরে নিলাম এইখান থেকে পুরোটার উচ্চতা কত আর, মানে রেডিয়াসটা, মানে এটা রেডিয়াসটা কত বলে দিয়েছে, সাপোজ আর বলে দিয়েছে, হলো রেডিয়াসটা বলে দিয়েছে সাপোজ আর। ক্লিয়ার হয়েছে, মানে এইটুকুনি আর মানে এইটুকুনিও আর, হলো। এইবার তুমি কনসিডার করো, আচ্ছা এইটা দেখো অনেকভাবে প্রবলেমটা করা যায়। এইখান থেকে তুমি আর উচ্চতায় বলতে পারতে, আমি এইখান থেকে ধরে নিয়েছি, তাহলে আমি রেফারেন্স ফ্রেম ধরবো এটাকে, এই যে প্লেনটা এইটাকে আমি রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি, আমি এটাকে আমার রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি, আমি এটা আমার রেফারেন্স ফ্রেম, ওকে, এইটা আমার রেফারেন্স ফ্রেম। তাহলে এই ফ্রেমের রেসপেক্টে দেখো, এইখান থেকে এইটুকুনি কত হয় আর, আর এইখান থেকে এইটুকুনি কত হবে, তাহলে এইখান থেকে এইটুকুনি যেহেতু এইচ আর এইখান থেকে এইটুকুনি আর, তাহলে আমি বলতেই পারি যে সুতরাং এইখান থেকে এইটুকুনি কত বলো, আর মাইনাস এইচ। জিনিসটা কি ক্লিয়ার হলো? তাহলে বলটা রেফারেন্স ফ্রেম থেকে আর মাইনাস এইচ গভীরতায় রয়েছে, আর মাইনাস এইচ গভীরতায় রয়েছে। প্রবলেমটা অনেকভাবে করা যায়, তুমি এখান থেকে উচ্চতা ধরেছো, তুমি এইখান থেকে উচ্চতা ধরতে পারতে, এখান থেকে এইচ উচ্চতা, তারপর এখান থেকে এইটুকুনি আর। তাহলে আমি এইটাকে তখন যদি রেফারেন্স ফ্রেম ধরতাম, তখন কি এখান থেকে এইটুকুনি কত হতো, আর মাইনাস এইচ হতো। একই গল্প, যেমনভাবে তুমি করো না কেন একই রকম জিনিস আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই রেফারেন্স ফ্রেম থেকে সে কতখানি উচ্চতায় রয়েছে বা গভীরতায় রয়েছে, আর মাইনাস এইচ গভীরতায় রয়েছে। তাহলে এর একটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে, রাইট? মানে এটাকে যখন আমি ধাক্কা দেবো তখন কি সেই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা হয়, তাহলে এখানে বেসিক্যালি এনার্জির কনজারভেশন ল কাজে লাগবে, মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। এইখানে যখন রেস্ট অবস্থায় রয়েছে তখন কি তার টোটাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কী হবে, মানে বেসিক্যালি দেখো এর শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি রয়েছে, কাইনেটিক এনার্জি এখন নেই, কারণ মোশন নেই। ক্লিয়ার? তারপরে যখন মোশন দেবো তখন কি তার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ করবে, সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। দেখো জিনিসটাকে করি আমি, তাহলে বুঝতে পারবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি, সেটাকে আমি পি বললাম, সেটাকে সাপোজ আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে দেখো, এম ইন্টু জি, বস্তুটার মাস ধরলাম এম, ওকে, আর নিচের দিকে অ্যাক্সিলারেশন কাজ করছে, সেটা কিন্তু জি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর কতখানি গভীরতা রয়েছে, আর মাইনাস এইচ গভীরতা রয়েছে। তাহলে এইটা কি তার পোটেনশিয়াল এনার্জি। এবার সাপোজ আমি ধরছি বডিটা ভি ভেলোসিটি নিয়ে নিচের দিকে নামছে, তাহলে তার যে কাইনেটিক এনার্জি হবে সেটাকে সাপোজ আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা কথা বলো, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। তাহলে এটা তার কাইনেটিক এনার্জি। তাহলে এখনই বললাম এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, তাহলে কি এই দুজনে সমান, মানে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ করবে, সেটা কি কাইনেটিক এনার্জিতে যাবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে তুমি বলো, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত দেখো, এম ইন্টু জি ইন্টু আর মাইনাস এইচ ইকুয়াল টু এখানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি বলবে এম এম ক্যান্সেল, সো ভি স্কোয়ার ইকুয়াল টু 2g আর মাইনাস এইচ। এখান থেকে তুমি ভি ইকুয়াল টু বলবে আন্ডার রুট 2 ইন্টু জি আর মাইনাস এইচ। তাহলে এটাই কি তোমার আনসার। দেখো একদম সোজা প্রশ্ন না, বুঝতে হবে, যদি প্রশ্নটা না বুঝতে পারো তাহলে তুমি করতে পারবে না। দেখো কোন অপশনটা কারেক্ট, সো অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার হলো? এই দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে অপরিবর্তিত ক্ষমতা, মানে অপরিবর্তিত মানে কি, যেখানে ভ্যারি করবে না, মানে পাওয়ারটা বেসিক্যালি কনস্ট্যান্ট। অপরিবর্তিত মানে সেখানে পরিবর্তন হবে না, সেটাকে বলে আমরা অপরিবর্তিত, ঠিক আছে, মানে চেঞ্জ হবে না। তাহলে পাওয়ারটা এখানে কি কনস্ট্যান্ট বলে দিচ্ছে এটা, তাহলে কনস্ট্যান্ট পাওয়ার ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন
একটি বস্তুকে সরলরেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে মানে একটা কনস্ট্যান্ট পাওয়ার অ্যাপ্লাই করে একটা বস্তুকে একটা মেশিন বেসিক্যালি একটা পাওয়ার অ্যাপ্লাই করছে একটা বস্তুর উপরে, সেই বস্তুটাকে সরলরেখা বরাবর নিয়ে চলে যাচ্ছে। তো বলছে টি সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে টি সময়ে কতখানি দূরত্ব হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, কোশ্চেন আই থিঙ্ক 3 তাই তো, ভালো করে বোঝো। তাহলে একটা মানে এখানে একটা অবজেক্ট রয়েছে, ওকে, যার ভর আমি ধরলাম এম। এইটার উপর একটা মেশিন, এখানে একটা মেশিন আসছে, সাপোজ একটা বড় একটা মেশিন এটা, ওকে। এই কী করলো, এর উপর একটা পাওয়ার অ্যাপ্লাই করলো। এই পাওয়ারটা কি কনস্ট্যান্ট পাওয়ার, এটা পাওয়ার অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। এটা নেতামন্ত্রী, এটা সাধারণ মানুষ, নেতামন্ত্রী সাধারণ মানুষের উপর পাওয়ার অ্যাপ্লাই করছে। এই পাওয়ারটা কি কনস্ট্যান্ট পাওয়ার, মানে পাওয়ার সর্বদা একই রকম চলছে, ওকে। এটা কেমন কনস্ট্যান্ট। দেখো এবার তাহলে আমাকে বলে দিয়েছে পাওয়ার, রাইট, পাওয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে আমি সাপোজ কনসিডার করলাম সি, কোনো অসুবিধা নেই। তাহলে পাওয়ারের ডেফিনেশন তোমাকে জানতে হয়। পাওয়ার কাকে বলে বেসিক্যালি, dw/dt, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, তাই তো। মানে বেসিক্যালি বাংলায় এটাকে বলা হয় সময় সাপেক্ষে কার্য করার হারকে, হ্যাঁ, মানে সময় সাপেক্ষে কার্য করার হারকে বলি আমরা পাওয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে পাওয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট সি বলবে তুমি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে দেখো তুমি কি করতে পারো, এখান থেকে বেসিক্যালি তুমি করতে পারো dw দ্যাট ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিটি, তাই তো। dwকে তুমি বলতে পারো এফ ভেক্টর ডট ডিএস, ওকে। এবার দেখো আমি যেই দিকে আমি একদম একটু মানে ইয়ে করে দিচ্ছি, সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এই দিকে পাওয়ার অ্যাপ্লাই করা হচ্ছে, মানে এইদিকে ফোর্স, বেসিক্যালি পাওয়ার মানে বেসিক্যালি এখানে কার্য, রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান, মানে সেখানে একটা ফোর্সের ব্যাপার চলে আসে অ্যাকচুয়ালি, মানে ওয়ার্ক ডান মানে সেখানে ফোর্সের ব্যাপার চলে আসে। তাহলে এইটুকুনি ব্যাপার দেখো, তাহলে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা কোন দিক বরাবর, এদিক বরাবর হচ্ছে। তার মানে কি ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স একই ডিরেকশন রয়েছে, মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে cos 0 কত হয় বলো, cos 0 1 হয়। তাহলে এখানে আমরা ইন জেনারেল বলতেই পারবো এটা কি জাস্ট cos 0 রয়েছে এখানটা, রাইট। তাহলে সি ইন্টু ডিটি, তাহলে এটা সিম্পলিফাই হয়ে গেল। তাহলে আমরা এখানে বলি এফ ডিএস ইকুয়াল টু সি ডিটি। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, দেখো এই যে ফোর্স, এই যে ফোর্সটাকে আমরা আবার কী লিখতে পারি, দেখো ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইন্টু ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিটি। কোনো অসুবিধা আছে? দেখো সিম্পলিফাই করো একদম। তাহলে এই ডিপি ডিটি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাকে বের করতে হবে ডিসপ্লেসমেন্ট, রাইট। তাহলে এখান থেকে তুমি করতে পারো, দেখো এখান থেকে তুমি এটা লিখতে পারো ডিপি ইন্টু ডিএস ডিটি লিখতে পারো ইকুয়াল টু সি ইন্টু ডিটি। এখান থেকে তুমি বলো তাহলে ডিএস ডিটি এটা মানে ভেলোসিটি, রাইট। তাহলে ভেলোসিটি ইন্টু ডিপি ইকুয়াল টু সি ইন্টু ডিটি হলো। দেখো তাহলে এখান থেকে ডিপি মানে পি হচ্ছে মোমেন্টাম, রাইট। তাহলে মোমেন্টামকে আমরা লিখতে পারি কি এম ইন্টু ভি হবে। তাহলে অ্যাকচুয়ালি এমটা বাইরে চলে আসবে, তাহলে এখানে থাকবে ডিভি ইকুয়াল টু সি ইন্টু ডিটি। ক্লিয়ার হলো? এবার দেখো এইবার আমরা এটা করতে পারি, হ্যাঁ এটা কীরকম করো, তাহলে ভি ইন্টু ডিভি ভি ইন্টু ডিভি ইকুয়াল টু সি বাই এম ইন্টু ডিটি, রাইট। ইন্টিগ্রেশন করে দাও। এত যখন এসে এবার ইন্টিগ্রেশন করে দিই আমরা, হ্যাঁ। ইন্টিগ্রেশন করলে পরে কী হবে দেখো, তাহলে ইন্টিগ্রেশন নিচ্ছি আমরা। সাপোজ এরকম ধরে নিই যখন টি ইকুয়াল টু 0 তখন সাপোজ ভেলোসিটি 0, আমি লিমিটটা ধরে নিচ্ছি। এখানে প্লাস C1 একটা লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আমি লিমিট একদম মানে কিছু বলেনি, তো আমি ধরে নিচ্ছি একদম ইন জেনারেল জিনিস যে টি ইকুয়াল যখন 0 তখন হচ্ছে কি ভেলোসিটি 0। তাহলে 0তে এখানে 0 থেকে ভি পর্যন্ত যাবো, ঠিক আছে। যখন টি ইকুয়াল 0 ইনিশিয়াল তাই ভেলোসিটি 0, যখন টি টাইম তখন তাই ভেলোসিটি ভি। তাহলে তুমি বলতে পারো শুধু এখানে কত হবে দেখো v²/2 হবে, আর এখানে আসবে তোমার c/m থাকছে, আর এর ইন্টিগ্রেশন করলে পরে টি হবে, তাই তো। এবার লিমিট পুট করে দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে বেসিক্যালি এটাই থাকবে। এইসব ইন্টিগ্রেশন তোমরা আশা করি সব জানো। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো তুমি কি করতে পারো, সো v² ইকুয়াল টু 2 টাইমস c/m ইন্টু টি। এবার এই যে স্কোয়ার রয়েছে এটাকে রুট করে দাও, বোথ সাইডে রুট করে দাও।
তাহলে এখান থেকে তুমি কি পাবে দেখো, এখান থেকে তুমি ভি লিখবে, এখান থেকে √2c বাই এম ইন্টু √t হলো। এবার এই যে ভিটাকে তুমি কি লিখতে পারো বলো, ভি মানে বেসিক্যালি ds বাই dt ইকুয়াল টু √2c বাই এম ইন্টু √t হলো। এবার দেখো, সুতরাং ds ইকুয়ালে তুমি বলবে √2c বাই এম √t ইন্টু dt। এইবার এটাকে তুমি ইন্টিগ্রেট করো, আবার ইন্টিগ্রেট নাও, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম। এখানে একই কথা বলছি আমি, যখন t ইকুয়াল যখন 0 তখন তার ডিসপ্লেসমেন্ট ছিল একদম অরিজিনে। সাপোজ আমি ধরে নিচ্ছি, বা এখানে তুমি +c1 c2 যা খুশি লেখো না কেন, তারপরে তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তাই আমি ধরে নিচ্ছি যখন t ইকুয়াল যখন 0 তখন তার ডিসপ্লেসমেন্ট ছিল 0-তে, যখন t ইকুয়াল টু যখন, বা তুমি ডিসপ্লেসমেন্ট ধরতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, যে না সে 0-তে ছিল না, একটা ডিস্টেন্সে ছিল, সাপোজ s1-এ ছিল, তারপরে সেটা গেছে কত s2-তে গেছে, ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। তবে ইনিশিয়াল টাইমে ধরে নিলাম তার ডিসপ্লেসমেন্ট অরিজিনে ছিল 0 ধরে নিয়েছি, তারপরে s হয়েছে, আর এখানে কত t টাইম, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এখানে ধরলেও কোনো ব্যাপার ছিল না। তাহলে এখানে করলে পরে এটা s পাবো, এখানে দেখো √2c বাই এম থাকছে পড়ে, তাহলে √t এর ইন্টিগ্রেশন করলে কী হয় বলো দেখি, t⁻½ তাই তো, আর এখানে যদি ইন্টিগ্রেশন করছি তাহলে কি 1 যোগ হবে, ডিভাইডেড বাই এই ½ + 1। এবার লিমিট পুট করো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে বেসিক্যালি এটাই থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি বলতে পারো s ইকুয়াল টু √2c বাই এম, এখানে থাকছে দেখো নিচে 3/2 আর উপরে t⁻3/2, তাহলে t⁻3/2টাকে তুমি কি লিখতে পারো, সুতরাং s দেখো এইগুলো সব কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনাল করে দিলাম, প্রপোর্শনাল টু t⁻3/2, এটাই অ্যান্সার আমাদের। অথবা তুমি বলতে পারো এটাকে এরকম লিখতে পারো, প্রপোর্শনাল টু, দেখো এটাকে তুমি এরকম লেখো 1/2 × 3, রাইট, তাহলে t⁻½ বা এটাকে এরকম বলতে পারো তুমি 1/2 একই কথা। তাহলে t⁻½ মানে কি √3, সরি এটা কি এরকম না, এরকম বলতে হবে, এর হবে না, এইটা ইন্টু ½ এটা বলতে পারো, অথবা তুমি বলতে পারো কত t³ এটা বলতে পারো, একই কথা। তাহলে তুমি এখান থেকে বলবে তুমি s প্রপোর্শনাল টু t⁻³ মানে t³ √12 মানে ½ মানে রুট, তাহলে এটা হচ্ছে তোমার কি আনসার। দেখো এরকম ফর্মে রেখেছে আনসারটা, মানে এটাকে তুমি একটুখানি মডিফাই করে এরকম লিখলে। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। দেখো আনসার কোনটা বলেছে, 3 সি, এইটা আনসার ঠিকই লিখেছি তাই না, এইটা হলো জিনিসটা। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো বলছে 3 গ্রাম ভরের একটি কণার ওপর একটি বল এমনভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে মানে এত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টে বলে দিয়েছে, ঠিক আছে। 3 গ্রাম ভরের একটি কণার ওপর একটি বল এমনভাবে কাজ করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে এমনভাবে পরিবর্তিত হয়, মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে এইভাবে, এই ইকুয়েশন দ্বারা, ওকে। বলছে এক্সকে মিটার, টিকে সেকেন্ড এককে প্রকাশ করা হলে প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে। তাহলে এক্সের ভ্যালুটা তুমি আগে লেখো, এই সমীকরণটা এক্স ইকুয়াল টু কত 3t - 40² + t3। কোয়েশ্চেন 4, তাহলে এক্স ইকুয়াল টু কত ছিল 3t - 40² + t3, তাই তো 3t² 40³ আচ্ছা, এখানে ভরটা বলে দিয়েছে কত, দেখো ভর, তাহলে এখানে বস্তুটার যে ভর এম ইকুয়াল টু বলে দিয়েছে 3 গ্রাম, আর টি ইকুয়াল টু বলে দিয়েছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে হলো। তাহলে দেখো এই যে ইকুয়েশনটা কার পজিশনের ইকুয়েশন, রাইট, বা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। সো এক্স ইকুয়াল টু 3t - 40² + t3। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট, এখান থেকে তুমি সব করতে পারবে কি, এটাকে তুমি প্রথমে ডেরিভেটিভ করো টাইমের রেসপেক্টে, তাহলে dx dt এটা কি ভেলোসিটি না, তাহলে ভেলোসিটি মানে বেসিক্যালি dx dt। তাহলে এখানে তুমি বলো কী হবে, 3 হবে মাইনাস এখানে কত, এই দুইটা আগে আসবে, 8t + 3t²। আশা করি তোমার ডেরিভেটিভ জানো সবাই। আচ্ছা, তাহলে এটা মানে বেসিক্যালি কি ভেলোসিটি, সুতরাং ভেলোসিটি v ইকুয়াল টু 3 - 8t + 3t²।
হলো, ভেলোসিটি পেয়েছি আমরা, আমাদের দরকার কি অ্যাক্সেলারেশন, নাহলে তো ফোর্স পাবো না আমরা, মানে আমাদের উদ্দেশ্য কি ফোর্স, ফোর্স মানে কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই না? তাহলে মাস জানি 3 গ্রাম, তাহলে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি আবার দেখো, অ্যাক্সেলারেশন মানে বেসিক্যালি ডিভি ডিটি। তাহলে ভেলোসিটি পেয়েছি, তাহলে এটা আবার ডেরিভেটিভ করো, তাহলে ডিভি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু দেখো 3 কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ করলে কত হবে 0 হবে, মাইনাস 8 হবে, কারণ টি ডেরিভেটিভ করলে 1, প্লাস 3 থাকছে টি স্কোয়ার, তাহলে 2 আগে আসবে, 3 দুগুণে 6 হলো, তাই তো, ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে তোমার কি অ্যাক্সেলারেশন। সুতরাং তুমি বলবে যে অ্যাক্সেলারেশন এ দ্যাট ইজ ইকুয়াল টু -8 প্লাস 60। এবার অ্যাক্সেলারেশনটা কত, মানে কত সেকেন্ডে, সাপোজ বলছি আমি অ্যাক্সেলারেশন অ্যাট টি ইকুয়াল টু 4 সেকেন্ড, তাহলে কথা হয় বলো -8 প্লাস 6 ইন্টু 4। তাহলে এখান থেকে তুমি বলবে 8 আর 4 6 24, রাইট? তাহলে এটা করলে কত হবে দেখো, সুতরাং তুমি বলবে, সুতরাং যে অ্যাক্সেলারেশন তুমি পাচ্ছ সেটা কত 24, তাহলে 24 মাইনাস 8 9 10 11 12 13 14, 6 হলে 8 থেকে 1, তাই তো? তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে 16, তাহলে এখানে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা হচ্ছে তোমার কি অ্যাক্সেলারেশন। হলো, এবার ইউনিটটা, আচ্ছা ইউনিটটা বাদ দিলাম আমরা, এখানে সিজিএসে যদি বলে তাহলে সিজিএস লিখতে হবে, এসআইতে বললে এবার এসআইতে লিখতে হবে, রাইট? এবার ওটাই আর কি, কারণ ডিসপ্লেসমেন্টটা কিসে বলেছে তার উপর ডিপেন্ড করবে, ডিসপ্লেসমেন্টটা যদি মিটারে বলে তাহলে আবার মিটারে লিখতে হবে। দেখো এখানে মাসটা কিন্তু গ্রামে বলে দিয়েছে, কিন্তু হ্যাঁ এক্সট্রা বলে দিয়েছে মিটারে, তাহলে এটা কিন্তু আমাদের বেসিক্যালি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে আসবে, কারণ এখানে কোনো আমি মাসের ব্যাপার ঢোকাইনি। এই যে মাসটা এখানে 3 গ্রাম বলে দিয়েছে না, এম ইকুয়াল টু 3 গ্রাম, এটা কিন্তু সিজিএসে বলে দিয়েছে, তাহলে এটাকে তোমাকে কেজিতে কনভার্ট করতে হবে, রাইট? তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, তবেই তো এসআইতে আসলো, হলো ব্যাপারটা। তাহলে মাস আমরা এটা ইউজ করব, এসআই ইউনিটেরটা, হলো? আচ্ছা, তাহলে অ্যাক্সেলারেশন পেলাম আমরা এটা। সো নাও ফোর্স, ফোর্স কত হয় বলো, ফোর্স মানে কত মাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো মাস তুমি এখনই বললে যে 3 গ্রাম ছিল, মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, ইন্টু অ্যাক্সেলারেশন মানে 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে এত নিউটন, রাইট? তাহলে 318 8 থেকে 1 3 থেকে 3 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন। তাহলে এতখানি বল কিন্তু কাজ করছে অবজেক্টের উপরে, ক্লিয়ার হয়েছে? এতখানি বল কাজ করছে অবজেক্টের উপরে। এবার কি বলেছে দেখো, কোথায় গেল, তাহলে 4 সেকেন্ডে কত কৃতকার্য হবে সেটা বের করতে হবে, তাই তো? তাহলে এত গ্রাম ভরের ওপরে যে বলটা কাজ করছে সেটা কতখানি পেয়েছি আমরা, আমাদের বের করতে হবে কার্য। কার্য মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে 4 সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা বের করে নিই। সুতরাং নাও 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে দেখো, সুতরাং এক্স অ্যাট টি ইকুয়াল টু 4 সেকেন্ড কত ছিল বলো, 3t, টির জায়গায় শুধু তুমি 4 পুট করবে, 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু টি স্কোয়ার, টি মানে 4 তার হোল স্কোয়ার, প্লাস বোধহয় টি কিউব ছিল মানে 4 কিউব, তাই তো? ঠিক আছে, এই যে হলো, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 3 4 12 মাইনাস 4 4 16, এখানে 16 গুণ 4, তাই তো, মানে 64, তাই না? 4 কিউব মানে 64 আসে, প্লাস 4 কিউব মানে 64, মানে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকতে পড়ে কত 12, তাহলে 12 মিটার। তাহলে এক্স এর মান তুমি পেলে কত 12 মিটার। তাহলে তোমাকে ওয়ার্ক ডান বের করতে হবে, সুতরাং ওয়ার্ক ডান বা কৃতকার্য সেটা ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এস বা এক্স, হলো? একই দিকে যাচ্ছে ধরে নিচ্ছি আমরা, তাহলে ফোর্স এত, ফোর্স মানে কত দেখো 48 ইন্টু 10 টু দি পাওয়ার -3 নিউটন ইন্টু এক্স মানে 12 মিটার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে পরেই তোমার আনসার চলে আসবে, রাইট? আনসার কেমন দিয়েছে এরা, আচ্ছা মিলি জুলে রেখেছে আনসারটা, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কত আসে দেখি। সুতরাং 48 ইন্টু 12, রাইট?
48 ইন্টু 12 মানে 576 ইন্টু 10⁻³ নিউটন মিটার, মানে নিউটন মিটার মানে বেসিক্যালি জুল। তাহলে এই 10⁻³ এটাকে আমরা বলতে পারি কি মিলি। সুতরাং 576 মিলি জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওয়ার্ক ডান। দেখো একদম সিম্পল জিনিস, যদি একটু বোঝো তাহলে প্রবলেম করতে পারো। তাহলে দেখো আনসারটা আছে এটাই 576। এই দেখো অপশন ডি, তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার হলো। নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা কি বেসিক্যালি বলছে একটি স্থির মানের বলের ক্রিয়ায়, দেখো কথা বুঝতে হবে, স্থির মানের মানে কি যে মানে কনস্ট্যান্ট ফোর্স, মানে বলের মানটা কি কনস্ট্যান্ট, মানে এফ ইকুয়াল টু বেসিক্যালি কনস্ট্যান্ট। ওকে, বলছে এম ভরের একটি বস্তুর স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব, দেখো নির্দিষ্ট দূরত্ব মানে একটা সার্টেন ডিস্ট্যান্স, তাহলে ডিস্ট্যান্স এক্সটাও কনস্ট্যান্ট, নির্দিষ্ট বলে দিয়েছে, একদম ভ্যারি করছে না, গেলে বস্তুটির বেগ কী হবে। দেখো কি কি বলেছে, কি করতে হবে, দেখো বোধহয় 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, তাহলে কোশ্চেনে বলে দিয়েছে যে ফোর্সটা ভাই কনস্ট্যান্ট হলো, আর ডিস্ট্যান্স এক্সটাও বলে দিয়েছে কি কনস্ট্যান্ট, নির্দিষ্ট দূরত্বে আমাকে বেগ বের করতে হবে হলো, বেগ আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে ফোর্স মানে কি জানি আমরা, ফোর্স মানে বেসিক্যালি ডিপি ডিটি ইন জেনারেল, একদম জেনারেল হয়ে দেখো, তাহলে কনস্ট্যান্টটাকে আমি এখানে সি ধরলাম। ওকে, এটা জানি আমরা। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, দেখো ভালো করে বোঝো। তাহলে এখানে কিন্তু এক্সটা কনস্ট্যান্ট, হ্যাঁ কেন বলছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তুমি হয়তো এখানে এরকম করবে, ডিটিটাকে তুমি ডান দিকে নিয়ে নেবে, ইন্টিগ্রেশন করবে, ভেলোসিটি বের করবে, হবে না, ভুল হবে, কারণ এখানে টাইমের কিছু বলেনি, টাইমটা কনস্ট্যান্ট সেটা কিন্তু কিছু বলেনি। বেসিক্যালি যে ভেলোসিটিটা সেটা কিন্তু মাসের সাথে ভ্যারি করছে দেখাচ্ছে ওখানটায়, তাই না, মাসের সাথে ভ্যারিয়েশন দেখাতে হবে, তাহলে তোমাকে এক্সের ফর্মে আনতে হবে। তাহলে এটা কী করে আনবো সেটা দেখো ভালো করে এবার। তাহলে মোমেন্টামকে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাসটা কনস্ট্যান্ট বাইরে চলে আসে, সুতরাং ডিভি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু সি হলো। আশা করি কোনো অসুবিধা নেই। এইবার এইখানেই হচ্ছে গল্প, তাহলে ডিভি ডিটি তুমি রাখো ইকুয়াল টু সি বাই এম হলো, অসুবিধা নেই। এবার এইখানে তুমি কী করবে, ডিভি ডিটিটাকে তুমি লিখতে পারো, দেখো এরকম লিখতে পারো, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, চেন রুল অ্যাপ্লাই করলাম আমি, সি বাই এম। তাহলে ডিএক্স কেটে যেতে পারে, তাহলে কি ডিভি বাই ডিটি ঠিক লিখেছি, কোনো ভুল লিখিনি, মানে দেখো ডিএক্স কেটে দাও, তাহলে কি ডিভি বাই ডিটি থাকছে, তাহলে ঠিকই আছে ভাই। তাহলে এবার দেখো এখানে, তাহলে এই ডিএক্স ডিটি মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কি ভেলোসিটি দেয় না, তাহলে এটা ভেলোসিটি। তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি এইটুকুনি টার্ম মানে ভেলোসিটি, মানে বেসিক্যালি এটা এরকম লেখো যাতে কনফিউশন না আসে, ইন্টু ভেলোসিটি দ্যাট ইজ ইকুয়াল টু সি বাই এম। ক্লিয়ার হলো। এখানে তুমি কি বলবে দেখো এবার, তাহলে ভেলোসিটি ইন্টু ডিভিটাকে রাখলাম, ডিএক্সটাকে ডান দিকে নিয়ে নাও, তাহলে সি বাই এম ইন্টু ডিএক্স। এবার তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো, তুমি এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো, বা তুমি একই রকম বলো যে যখন ডিসপ্লেসমেন্ট 0 তখন ভেলোসিটি 0 ছিল, যখন ডিসপ্লেসমেন্ট এক্স তখন ভেলোসিটি সাপোজ এক্স হয়েছে, তাহলে 0 এটা যখন এক্স, এটা তখন সাপোজ ভি হয়েছে ভেলোসিটি। ওকে, তাহলে সুবিধা হবে আর কি, তাহলে আর ওই কনস্ট্যান্টটা ধরে বারবার করতে হবে না। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে খেয়ে দেখো ভি স্কোয়ার বাই 2 পাবে তুমি, মানে ভি এর ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই 2 হবে, সি বাই এম কনস্ট্যান্ট, এখানে এক্স থাকবে তোমার হলো। তাহলে এখান থেকে তুমি বলবে সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু 2c বাই এম ইন্টু এক্স, এক্সও কিন্তু কনস্ট্যান্ট এখানটায়, তাই না, তাহলে বোথ সাইডে রুট করে দাও, তাহলে সুতরাং তুমি বলবে এখানে ভি ইকুয়াল টু, এখানে দেখো 1 বাই রুট ওভার অফ এম থাকছে, আর এখানে রুট ওভার অফ 2c ইন্টু এক্স, 2c ইন্টু এক্স, এটা কি, এটা কনস্ট্যান্ট, এটা কি, এটা কনস্ট্যান্ট, এটা এখানে এক্স ভ্যারিয়েবলস কিন্তু নয়, কারণ এখানে বলে দিয়েছে কোশ্চেনে নির্দিষ্ট দূরত্ব, তার মানে কি এক্সটা কনস্ট্যান্ট, দেখো কোশ্চেনে প্রথমে আমি লিখে নিয়েছিলাম এক্সটা কি কনস্ট্যান্ট হলো, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ এম, তাহলে এইটা কি তোমার আনসার হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম, তাহলে এইটাই তোমার কারেক্ট আনসার। তাহলে 5 দাগের অপশান সি, তাহলে অপশান সি হচ্ছে তোমার কারেক্ট আনসার।
ক্লিয়ার হলো? তাহলে এইভাবে প্রবলেমগুলো করতে হবে। ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে সব করতে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।